Hello everyone, so welcome back to one more exciting vlog number 3 day 3 from Digha। তো আজ আমরা এই হোটেলটা ছাড়বো, ছেড়ে আমরা যাব হচ্ছে ওল্ড দীঘাতে, আর সেখানে আমরা নতুন হোটেল নেব। তো এতদিন আমরা ছিলাম হচ্ছে নিউ দীঘাতে, আর এখানে আমরা এসেছি 3 তারিখ 4 তারিখ, আজকে হচ্ছে 5 তারিখ। আজকে আমরা সকালবেলায় চেক আউট করবো, এখন বাজে হচ্ছে সকাল 9:30, অ্যান্ড আমরা 10টার মধ্যে চেক আউট করে বেরিয়ে যাব এখান থেকে। তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি। প্রথমে আমি ভেবেছিলাম করতে পারবো না, কারণ অনেকটা ঠান্ডা, কিন্তু যেহেতু গরম জল আছে তো সেজন্য খুব একটা অসুবিধা হয়নি। সবকিছু রেডি করে স্নান করে নিয়েছি। এদিকে আমাদের লাগেজেস সব প্যাক হয়ে গেছে। তবে যেটা এখনো অবধি করে উঠতে পারিনি সেটা হচ্ছে দিলপ্রীত এখনো ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা অনেকটা রাতেও ঘুমিয়েছে, তখন বাজে হচ্ছে 12:30 কিংবা 1টা, তখন গিয়ে ও ঘুমিয়েছে। তো সেই জন্য এখনো অবধি উঠতে পারেনি, আর বারবার করে ওর ঘুম ভেঙে যাচ্ছে। আর ওর একটা জিনিস কি ভালো, যদি একবার ঘুম ভেঙে যায় ওকে আর মানে সেকেন্ড টাইম ডাকতে হয় না, ও উঠে পড়ে। কিন্তু আজকে ওর বারবার ঘুম ভাঙছে, উঠছে, আবার শুয়ে পড়ছে, ঘুম ভাঙছে, উঠছে, আবার শুয়ে পড়ছে। তো ইট শোজ কি মানে ওর এখনো বডিতে হচ্ছে অনেকটাই টায়ার্ডনেস আছে, আর ওর এখনো রেস্টের প্রয়োজন। তো যার কারণে আমরা ডিস্টার্ব করিনি। রাইস কুকারে আমরা বানিয়ে ফেলেছিলাম সুজি, যেটা ইন্দারি বানিয়েছে সকালবেলা উঠে। আর আমরা ভেবেছিলাম যে খাইয়ে দাইয়ে নিয়ে যাব, কিন্তু যেহেতু বাবু এখনও ওঠেনি, তো সেজন্য জোর করে উঠিয়ে যদি এখন আমি ওকে খাওয়াতে যাই, তো ইন দ্যাট কেস যেটা হবে, ও হচ্ছে বমি করে ফেলবে, ওর হজম হবে না। কারণ এটা একবার হয়েছিল, ওর চেক আপে আমরা নিয়ে গেছিলাম ওকে হসপিটাল। তো ওকে জোর করে ঘুম থেকে তুলে, মানে কিছুটা উঠার ইচ্ছা ছিল না, উঠিয়ে ওকে আর কি আমরা সুজি খাইয়ে নিয়ে গেছিলাম। তো গাড়িতে যেতে যেতে বমি করতে করতে গেছে, আদারওয়াইজ চট করে দিলপ্রীত বমি করে না। তো সেই জন্য আমরা ভাবলাম কি এখন থাক, ও ঘুমাচ্ছে ঘুমাক। খাবারটা যেটা বানানো হয়েছিল সেটা ইন্টার প্যাক করে সুন্দর করে প্যাক করে নিয়েছে। তো সেই জন্য আশা রাখছি অসুবিধা হবে না। পরে সুজিটা ঠান্ডা হয়ে গেলে একটু চামড়া চামড়া হয়ে যায়, তো সেক্ষেত্রে কি করব, ওটার মধ্যে একটু গরম জল ঢেলে ব্যাপারটাকে ম্যানেজ করে নেবো, হয়ে যাবে। তো এখন আমরা হচ্ছে চেক আউট করবো, আধ ঘন্টার টাইম আছে। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করিনি, আমরা এখানে চা অর্ডার করে দিয়েছিলাম। ওখানে বাবা মারা মানে ঘরে ইলেকট্রিক কেটেলে চা বানিয়ে নিয়েছে, কিন্তু আমরা চা অর্ডার করে দিয়েছিলাম, কারণ অত সময় থাকে না সকালবেলা উঠে চা ঠা বানিয়ে খাওয়ার। তো রিসেপশন থেকে দিয়ে গেছিলো। তো ফাইনালি আমরা নিউ দীঘা থেকে চেক আউট করছি। নিউ দীঘায় 2 দিন থেকে আমার তো বেশ ভালো লেগেছে। এতদিন যতবার আমরা দীঘাতে এসেছি, আমরা প্রত্যেকবার ছিলাম হচ্ছে ওল্ড দীঘাতে, বাট এবার নাছোড়বান্দা করে আমরা ফাইনালি নিউ দীঘায় এসে 2 দিন কাটিয়ে গেলাম। অ্যান্ড অনেস্টলি বলছি যে ওল্ড দীঘায় এতটা এখন ঘিঞ্জি হয়ে গেছে, এতটা ক্রাউড থাকে ওখানে, যে নিউ দীঘায় এসে আমার কিন্তু বেশ ভালো লাগছে। হ্যাঁ জি, ইধারও 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 इधर ही रुको रुको, এখানে লাইটটা ভালো আসছে। हाँ जी बोलो, तुम्हें कैसा लगा न्यू दीघा में आकर? अच्छा, उधर जाके पता नहीं इधर नहीं, इधर होटल के सर्विस वगैरह अच्छा लगा? अच्छा तो है, उधर जाके प्रॉब्लम नहीं। जिस रेंज में, जिस रेट में हमको होटल मिला, इस रेंज में अगर हम लें पंजाब में, अगर उस साइड में लें, कम से कम 2200 रुपए में रूम मिलेगा। बाकी तो ठीक ही है, सर्विस वगैरह भी कोई दिक्कत नहीं है, साफ सफाई अच्छा है। और फोन करने पे तो लोग आके कर भी दे रहे हैं। तो क्वालिटी, खाने का भी क्वालिटी अच्छा है। और बाहर से क्या 20-30 रुपए का डिफरेंस, 20-30 रुपए का। और अगर मान लो कोई दिक्कत हो भी रहे हैं रूम के अंदर, हम फोन कर रहे हैं तो वो साथ के साथ आके कर रहे हैं। सबसे बढ़िया है इसका वो दे देना, हाँ रिव्यू कॉन्टेक्ट नंबर दे दूंगी मैं नीचे। আপনাদের সকলের সুবিধার জন্য, যেহেতু এটা একটা দীঘা ব্লগ হচ্ছে, আর এই ব্লগে এটা একটা ট্রাভেল সিরিজ চলছে, এবং এটার মধ্যে ইনফরমেশন আমি সমস্ত কিছু মোটামুটি দিচ্ছি টুকটাক করে। তো এখানে আমি হোটেলের নাম, হোটেলের ছবি, হোটেলের ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো, আপনারা এলে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা যে রুমগুলোতে ছিলাম, আমি রুম ট্যুর দিতে পারিনি, কিন্তু মোটামুটি একটা ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে বেশ কমফি, 2টো চেয়ার, টেবিল, বিছানা, সুন্দর পরিষ্কার বিছানা, ওদিকে একটা টেবিল, এদিকে টেবিল, আলমারি, ইভেন বাথরুমটাও বেশ ভালো। আমি একবার বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি। একটা সুন্দর এলসিডি আছে, এসি আছে, কোনো অসুবিধা নেই। আর পুরো ওপরটা ফল সিলিং করা, আর ফ্যানটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো 2টো অল আউটও দিয়েছে, এখানে একটা প্লাগ, ওখানে একটা প্লাগ। আর এই ছিল হচ্ছে বাথরুমটা। এখানে একটা আর কি বেসিনটা একদম পরিষ্কার, কোনো সমস্যা নেই। আর এখানটাতে হচ্ছে এই বাথরুম, আর এটা হচ্ছে স্নানের জায়গা, মানে একদমই নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম অসুবিধা কিছু নেই।
বাথরুমের ক্ষেত্রে উই আর ভেরি সিলেক্টিভ, কারণ আমি খুব একটা নোংরা বাথরুম ইউজ করতে পারি না, আর ইন্দারও সেরকম, মানে ঘর একটু কম হলে একটু ছোট হলেও চলবে, কিন্তু বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা বা ঘরের নিট অ্যান্ড ক্লিন থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এই হোটেলটা কিন্তু একদমই ওকে। আর আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি যে রুমটাতে আমরা রয়েছি এখন, সেইটার রেট ছিল হচ্ছে 1200 টাকা পার ডে। এবার যেহেতু হচ্ছে ফেস্টিভ সিজন থাকে, সিজনে রেট বাড়ে কমে, ক্রিসমাস, নিউ ইয়ার, তারপরে আরও নানান রকম যে ফেস্টিভিটিসগুলো থাকে সেগুলোতে রেট বাড়ে কমে। তো ইন দ্যাট কেস হতে পারে যে 50 টাকা কিংবা 100 টাকা 200 টাকার ডিফারেন্স হলো, কিন্তু রাইট নাও 3rd of জানুয়ারিতে আমরা এখানে এসছি। তো দুদিন আমরা থাকলাম, দুদিনে আমাদের হোটেল ভাড়া লেগেছে 1200 টাকা। এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, সমস্ত কিছু আছে। তো চাইলে আপনারা এখানে থাকতে পারেন, খেতে পারেন। ঘরে ফোন করলে রুমের মধ্যে হচ্ছে ওরা খাবার দিয়ে যায়। রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে, রেস্টুরেন্ট সার্ভিস অ্যাভেলেবেল আছে। আর খাওয়ার কোয়ালিটি নিয়ে আমি বলি, কারণ কালকেও আমি বলেছি যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো দেখিয়েছি, বাকিগুলো দেখানো হয়নি। তো যে কটা খাবার আমরা অর্ডার করেছি প্রত্যেকটা খাবার খুব খুব টেস্টি ছিল। মানে দীঘার বাইরের হোটেলেও আমরা খেয়েছি, এখানেও খেয়েছি, টেস্টের ডিফারেন্স আছে এবং খুব ভালো শেফ আর একদম তাজা খাবার। তো সেটা মানে ওরা আধ ঘন্টা করে টাইম যার কারণে নিচ্ছে বানিয়ে দেওয়ার জন্য। তো আমার তো ওভারঅল রেটিং এই হোটেলের ব্যাপারে খুব পজিটিভ, ভালো ছিল। বাকি ডিটেলস আমি নিচে দিয়ে দেবো। সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছিল, তো তখন আমাদের হোটেল ছাড়ার পালা আর চলে যাওয়ার পালা ওল্ড দীঘাতে। তো আমিও রেডি ফেডি হয়ে একেবারে বেরিয়েছিলাম। অন্যদিন আমি একটু লেটে স্নান করি, কিন্তু আজকে আমি তাড়াতাড়ি স্নান করে ফেলেছিলাম এই কারণে যাতে আর পরে বাধ্যবাধকতা না থাকে, কারণ একবার বাইরে বেরোলে আর ঘুরতে গেলে তারপর আবার বাড়িতে এসে স্নান করাটা খুব হেক্টিক ব্যাপার হয়ে যায়। ওদিকে মাসি মেশোরাও রেডি আর এদিকে দাদু আর পিসিরাও রেডি। তো এখন আমরা যাব হচ্ছে একটা রিক্সা করে, মানে টোটো রিক্সা যেগুলো থাকে সেগুলো করে হচ্ছে ওল্ড দীঘাতে, কারণ এখানে ওই মোটর রিক্সাও পাওয়া যায় আর তাছাড়া এমনি পায়ে টানা রিক্সাও পাওয়া যায়। কিন্তু আমি যখনই এখানে আসি আমি পায়ে টানা যে ভ্যান রিক্সাগুলো হয় সেগুলোতেই চড়ি, কারণ ওগুলো নস্টালজিয়া। যখন আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম তখন ওই রিক্সাগুলো করে যেতাম। তা এখনও কোথাও না কোথাও ওই রিক্সাগুলো দেখলে আমার অন্য কিছু ছেড়ে ওগুলোতেই যেতে ইচ্ছা করে। আর এটা হচ্ছে একটা হোটেলের ট্যুর দিয়ে দিলাম আমি বাইরে থেকে। তো হোটেলটা খুবই সুন্দর ছিল আর আমার সত্যি খুব পছন্দ হয়েছে, একদম রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে নিউ দীঘা সি বিচ কিন্তু খুব একটা দূরে নয়, কাছাকাছি, জাস্ট 5 মিনিটের রাস্তা। তো পায়ে হেঁটেই চলে যাওয়া যায়। আর দীঘার সকালবেলার সিনিক বিউটিটা এত সুন্দর, কিছু বছর আগেও যখন আমরা এই রাস্তা দিয়ে যেতাম এখানে আরও অনেক ঘন জঙ্গল ছিল, মানে নানান রকমের গাছপালা ছিল যেগুলো আমাদের সত্যি দেখতে খুব ভালো লাগতো। কিন্তু এখন যত দিন যাচ্ছে ট্যুরিস্ট স্পট হিসাবে জায়গাটা আরও উন্নত হচ্ছে, গাছপালা কেটে ফেলা হচ্ছে। তো অহরহ যেহেতু এখানে ট্যুরিস্টরা আসতেই থাকে, তো এখানে দিনকে দিন ইম্প্রোভাইজেশন চলছে। তবে কোথাও না কোথাও আমার মনে হয় যে পুরোনো দীঘাটাই বোধহয় বেশি ভালো ছিল। গাছপালা সমস্ত কিছু দেখতে দেখতে আমরা যেতাম। এটা হচ্ছে নতুন জগন্নাথ মন্দিরটা যেটা তৈরি হচ্ছে, এখানে আসার প্রয়াস আমাদের রইল, কিন্তু এখনও এটার গেট খোলেনি, ভেতরে কাজ হচ্ছে। তো যখনই এটা হয়ে যাবে, আর আশা রাখছি কিছুদিনের মধ্যেই এই মন্দির ইনগরেশন হবে, তো তারপরে আমরা অবশ্যই একবার আসবো আর এই মন্দির দর্শন করে যাব। খুব আশায় ছিলাম যে এবার যখন যাব তখন নিশ্চয়ই আমরা দেখতে পাবো মন্দিরটা তৈরি হয়ে গেছে, কিন্তু এবারও এসে দেখলাম যে কিছুটা কাজ এখনও বাকি আছে। রাতের বেলা আগে যখন নিউ দীঘার বুকে আসতাম তখন এত ভয় লাগতো, বড় বড় ঝাউ বন, ঝাউ গাছ, তখন এখানে নানান রকম দুর্ঘটনাও ঘটতো মেয়েদের সাথে। কিন্তু এখন যখন এখানে এলাম আমি শুধু দেখছি আর ভাবছি যে কত কিছু বদলে গেছে। আগের বার যখন এসেছিলাম তখনও বেশ অনেকটাই ইম্প্রোভাইজড হয়ে গেছিলো। তো এখন এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওল্ড দীঘার হোটেলের একটা অ্যাকোয়ারিয়াম, যেটা সামনে দাঁড়িয়ে আর কি আমি সোনাকে দেখাচ্ছিলাম যে দেখ এটা ফিশ। তো সোনা বারবার বলছিল মা আমি ফিশটা খাবো। তো আমি বললাম বাবা এটা খাবার ফিশ নয়, এটা দেখার ফিশ। তো তারপরে আমাদের ঘর দিয়েছে হচ্ছে একদম উপরে, মানে 3 তলায় ঘর দিয়েছে যেখান থেকে সি বিচটা দেখা যাচ্ছে। এই হোটেলে আমরা আগেও থেকেছি,
কিন্তু 3 তলায় থাকিনি, 2 তলায় থেকেছিলাম। আমরা যে হোটেলটায় ছিলাম সেটার বিষয়ে বা সেটার রুম ট্যুর আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। এখন জাস্ট বাইরে দিয়ে একটু একটু করে রুমগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে আমার মা আর বাবার রুম, ওরা একদম ব্যালকনি সমেত রুমটা নিয়েছে, কিন্তু এই রুমের কিছু অসুবিধা থাকার কারণে আমরা নিইনি। এই রুমটা অ্যাকচুয়ালি আমাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু এত আওয়াজ আসছিল বাইরে দিয়ে। অ্যাকচুয়ালি যেহেতু মেন রাস্তার ওপরে আর ঠিক আমাদের রুমটার সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড, তো প্রচণ্ড বাসের আওয়াজ, আর তাছাড়া হচ্ছে হর্ন দিচ্ছে বাস। আমাদের খুব একটা অসুবিধা না হলেও দিলপ্রীতের খুব অসুবিধা হয়ে যায়, কারণ সোনা আওয়াজে ঘুমাতে পারে না, ওর একটু সাইলেন্স দরকার আর কি। কিন্তু এই রুমটায় প্রচণ্ড ভালো রোদ আসছিল, যার কারণে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমাদের রুম। এই রুমটাও বেশ অনেকটা বড় ছিল, আর এদিকে বাথরুম আছে, তো একই রকম, বিছানাটা শুধু একটু আলাদা। অনেকটা সকালবেলা যেহেতু বেরিয়েছিলাম, তো সোনাকে এখানে খাইয়ে নিচ্ছিলাম সুজি, আর তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে কাছেই একটা হোটেলে, যেখানে সবাই আর কি ভাত, ডাল, মাছ, ডিম থালি খেয়েছিল, কিন্তু আমাদের খেতে ইচ্ছা করছিল না জন্য আমরা এখানে চাউমিন অর্ডার করেছিলাম। চাউমিনটা খুব ভালোও বানিয়েছিল। এখন আমরা চলে এসেছি হচ্ছে ওল্ড দীঘার বাজারে। এখানে কিন্তু নানান রকমের সবজি পাওয়া যায়, তো এখান থেকে কিছু সবজি কিনেছিলাম সোনার জন্য রান্না করব বলে, কারণ ওকে বাড়ির রান্নায় যেহেতু আমি খাওয়াই, বাইরের কোনো জিনিসই খাওয়াই না। তো এটা কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করছি। আর ঠিক এই বাজারের মধ্যেই ছোট্ট পাপ্পিটা আমি পেয়েছিলাম, যাকে সোনাকে দেখাচ্ছিলাম। সোনা না পশু পাখি খুব ভালোবাসে, ও অ্যানিমালস দেখলেই খালি হাত দিতে যায়। তো আমি ওকে বলছিলাম, মামাম এই পাপ্পিটা কিন্তু খুব রাগী, কারণ ও বারবার নখ দিয়ে আঁচড়াবার চেষ্টা করছে, তো তুইও ভুল করে হাত দিস না, তাহলে কিন্তু আবার ইঞ্জেকশন দিতে হবে। তো ভয় দেখিয়ে দেখিয়ে ওকে রাখছিলাম, কিন্তু যখন আমি বিস্কিট দিচ্ছিলাম ওর বক্তব্য ছিল আমি বিস্কিটটা খাওয়াবো। এই যে বাজার এরিয়াটার মধ্যে আমি রয়েছি, এখানে কিন্তু চাইলে আপনারা নিজে জিনিসপত্র কিনে দিয়ে রান্না করিয়ে নিতে পারেন। এখানে কিন্তু প্রচুর দোকান এমন রয়েছে যাদেরকে সবজি, মাংস, ডিম এই সমস্ত কিনে দিলে ওরা আপনাদের মতো করে আপনাদেরকে রেসিপি বানিয়ে দেবে, এবং এদের হাতের রান্না কিন্তু বেশ টেস্টি হয়। আমি বহুবার এখান থেকে রান্না করিয়ে খেয়েছি, আমার কিন্তু কোনোবারই কোনো সমস্যা হয়নি, আর প্রত্যেকটা রান্না ওরা যত্ন নিয়ে বানায়। তো বন্ধুরা চলুন এবার আমি আপনাদেরকে একটু হোটেলের ব্যাপারে বলে দিই। ফাইনালি আমরা ঘুরে টুরে এলাম, খেতে এলাম, আর এখন হচ্ছে দিলপ্রীতের জন্য আমরা রান্না করছি। তো প্রথমেই হোটেলের রিভিউটা দিয়ে দিই। হোটেলটা হচ্ছে ঠিক আছে, ওকে ওকে, মানে ওল্ড দীঘাতে সব হোটেলই মোটামুটি এইরকম, একটু খুঁজলে হয়তো আর একটু বেটার হোটেল পাওয়া যেতে পারে, বাট এটা হচ্ছে একদম সি বিচের কাছে, তো সেই জন্য প্রত্যেকবারই আমরা, হ্যাঁ হ্যাঁ মামা দেখছি, তুমি চলে আসো। প্রত্যেক এ বাবা, হাতে নোংরা লেগে গেছে। যাই হোক, মোটামুটি হোটেলটা মানে চলে যাবে আর কি, কিন্তু যে হোটেলটায় আমরা ছিলাম নিউ দীঘাতে সেটার মানে অতটা ইয়ে নয়, কিন্তু মোটামুটি ওল্ড দীঘাতে সবই এইরকম ধরনেরই হোটেল। তো এখন কিছু করার নেই, যেহেতু আমরা সি বিচের কাছাকাছি থাকবো, তো এখন আমাদের কাছে আর কোনো অপশন নেই এটা ছাড়া, তো মোটামুটি চলে যাবে। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের পুরো একটা কুকিং সিস্টেম, যেটা দিলপ্রীতের জন্য, কারণ ও খুব ছোট, বাইরের খাবার খেতে পারবে না, তো আমি ওর জন্য বাড়ি থেকে রাইস কুকারটা নিয়ে এসেছিলাম। তো যেখানেই যাই আমি এটা ক্যারি করি, সো দ্যাট ওর অসুবিধা না হয়। তো এখানে আমি এই বাজার থেকে যা সমস্ত কিনে এনেছি সেগুলো দিয়েই একটা আজকে তরি তরকারি হবে ওর। তো এখানে প্লাগ পয়েন্টে করে আমি এখানে ব্যবস্থা করে নিয়েছি। এই সংক্রান্ত একটু বলে দিই, অনেক হোটেলেই রাইস কুকার বা কেটল এগুলো অ্যালাউ করে না, আবার অনেক হোটেলেই করে। যেহেতু আমরা পে করছি হোটেলে থাকার জন্য, তো আমরা চালাতেই পারি, বাট একটু কনফিডেন্সিয়ালি এগুলো ইউজ করলে ভালো হয়, কারণ অনেকে এগুলো নিয়ে ঝামেলা করে অনেক হোটেলে। বাট এই হোটেলে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না, বাট স্টিল একটু কনফিডেন্সিয়ালি এই সমস্ত হেভি ইলেকট্রিক গ্যাজেট ইউজ করাই বেটার, তাহলে ঝামেলার মধ্যে আর কি পড়তে হয় না। গতকাল বাবা, মা, মাসি, মেসো, পিসি আর দাদু সকলে মিলে এই জায়গাটাতে ঘুরতে এসেছিল। এটা হচ্ছে দীঘার মধ্যে একটা অন্যতম ঘোরার জায়গা, ট্যুরিস্ট স্পট বলতে পারেন, যেটার নাম হচ্ছে ঢেউসাগর। এখানে আমি এর আগে বহুবার এসেছি। এই ঢেউসাগরে মেন দেখার বিষয় যেটা, সেটা হচ্ছে লাইটিং। এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে, বেশ খানিকটা সময় বসে এখানে আপনি টাইমও স্পেন্ড করতে পারেন। বাড়ি থেকে কিছু খাবার দাবারও নিয়ে আসতে পারেন, এখানে বসে আরামসে খেতে পারেন, খাবার এনজয় করতে পারেন। কিন্তু এখানে না
দোকানও আছে, আপনারা চাইলে কিনেও খেতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে এখান থেকে কিনে খেতে গেলে খাবারের কোয়ালিটি অনুযায়ী দামটা বড্ড বেশি। সেজন্য যতবারই এখানে আসি এখান থেকে কিছু খুব একটা যে খাওয়ার ইচ্ছা থাকে তেমনটা নয়। আচ্ছা, মেন গেট থেকে ঢেউসাগরের মেন পয়েন্ট অবধি নিয়ে যাওয়ার জন্য এরকম প্রচুর ট্রেন রয়েছে, যেটার মধ্যে বসে আনন্দ করে যাওয়া যায়। তবে আমরা কিন্তু প্রত্যেকবার পায়ে হেঁটেই যেতাম, কিন্তু এবার সোনার জন্য সোনাকে নিয়ে আমরা ট্রেনে করে যাচ্ছি। এই জায়গাটা সকালবেলায় কিংবা দুপুরবেলায় অতটা ভালো লাগে না, যত সন্ধে নামে তত এই জায়গাটার রূপ খুলে যায়, কারণ প্রচুর লাইটিং। আর ওই যে বললাম ঢেউসাগরটা ফেমাস হচ্ছে লাইটিংয়ের জন্য। বাচ্চাদের খুব ভালো লাগবে। দীঘার প্রত্যেকটা পর্যটক জায়গা বাচ্চাদের জন্যই কিন্তু স্পেশালি তৈরি হচ্ছে, এবং আমি আজকেও দেখলাম যে নানান রকম আরও আশেপাশে জায়গা নতুন নতুন তৈরি হচ্ছে, যেগুলো হচ্ছে বাচ্চাদের ট্যুরিস্ট অ্যাট্রাকশন। তো যাই হোক, আপনারা এলে কিন্তু অবশ্যই ঢেউসাগরটা ঘুরবেন। এখানে এই যে ছোটো ছোটো র্যাবিটস, এদিকে ডাক, এগুলো রয়েছে, এগুলো কিন্তু বাচ্চারা সত্যি খুব পছন্দ করে। আর এই যে সোজা সিঁড়ি, এই সিঁড়িটা উঠে যাচ্ছে হচ্ছে একদম উপরে, যেখান থেকে বেসিক্যালি আপনারা সমুদ্রের দৃশ্য দেখতে পারবেন। আপনারা যতক্ষণ না উপরে উঠবেন ততক্ষণ কিন্তু সমুদ্রটা দেখা যায় না। তবে এই যে চায়নায় যেরকম বড় বড় হাত সিঁড়ি দিয়ে উঠে এই হাতের ওপর আর কি দাঁড়িয়ে সেলফি বা ফটো তোলা যায়, এটা কিন্তু আমাদের এখানে ছিল না। তো এই নতুন দেখলাম যে দীঘাতে এটা তৈরি হয়েছে। আর তাছাড়া এই হাত দুটোর মাঝখানে ছিল হচ্ছে বাঙ্গি জাম্পিং, ওই রকম ধরনেরই একটা আর কি রাইড, যেখানে হচ্ছে আর কি অনেক উঁচুতে টেনে তুলে দেওয়া হচ্ছে, আর বিশাল বড় একটা সুইং। তো ওই সুইং মানে আর কি দোলনা, ওই দোলনাটাকে যখন ছেড়ে দেওয়া হচ্ছে তখন দাম করে এতটাই উঁচুতে উঠে যাচ্ছে ওটা, মানে সত্যি ওটা একটা বিশাল ভয়াবহ রাইড। তো অনেকবার আমাকে বলছিল সকলে যে তুই যদি রাইডটা চড়তে চাস যেতে পারিস, কিন্তু আমার দেখেই বুক শুকিয়ে যাচ্ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে অ্যাক্সিডেন্ট কাউকে বলে আসে না, তো সুতরাং হার্ট উইক থাকলে হার্ট ফেল হয়ে যাওয়ারও জোগাড় হয়ে যায় অনেক সময়। কিন্তু যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তারা ডেফিনেটলি এই জায়গার সদ্ব্যবহার করতেই পারেন। কিন্তু আমাদের এই জায়গাগুলো খুব একটা ভালো লাগে না, কারণ আমরা খুব একটা সাহসী ধরনের লোকজন নই, তো আমরা সেফ সাইডে ঘোরাফেরা করতেই ভালোবাসি। তখন প্রায় বেজে গেছে সন্ধ্যে 6:30, আর এই দেখুন আই লাভ ঢেউসাগর পুরো লাইটিং স্টার্ট হয়ে গেছে। এই জায়গাটাতে না পুরো ক্রিসমাসের লুক হয় যখন সন্ধে হয়ে যায়। আর এই বড় পক্ষীরাজ আর কি মানে ময়ূরপঙ্খী নৌকা, এটা না আমি যখন প্রথমবার দীঘায় দেখেছিলাম ভেবেছিলাম এটা বোধহয় সত্যিকারের। তো তারপরে হেঁটে হেঁটে আবার নামলাম, নিচে নেমে সোনাকে এই রাইডটা চড়ালাম। এখানে না বড় বড় বাচ্চাগুলো বেশ সুন্দর প্যাডেল করে ঘুরছে, কিন্তু সোনার যেহেতু পা যায় না, ও ছোট এখনও অনেক, তো সেই জন্য ওকে বসিয়ে আর কি ঠেলে ঠেলে ঘোরানো হলো। তারপর রিক্সা ধরে ওল্ড দীঘা, আর ওল্ড দীঘায় এসে হচ্ছে আমরা খেলাম ঝালমুড়ি। বিশ্ব বাংলার ওখানটা অনেকটা সময় স্পেন্ড করলাম। তারপর না সোনা দৌড়ঝাঁপ করছিল খুব, তো ওকে একটুখানি রাইড চড়িয়েই নিলাম, কারণ ওর রাইডস চড়তে খুব ভালো লাগে। তো এভাবে পুরোটা দিন আমরা স্পেন্ড করলাম এবং তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম।